আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় এসএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা এবং পরবর্তীতে তোমরা যারাই এই ভিডিওটা ইউটিউবে দেখবা সবাইকে স্বাগত জানাচ্ছি। এসএসসি 2025 ব্যাচের জন্য আমরা পাবলিক লাইভের মাধ্যমে সমস্ত অধ্যায়গুলোর এমসিকিউ এবং সিকিউটাকে পড়ানোর চেষ্টা করেছিলাম। সেই সূত্রে আমি এর আগের বার প্রায় 3 ঘন্টা 45 মিনিটের মতো একটা ভিডিও লাইভ করার পর আর মনে হয়েছে যে ওই দিন একটু থেমে গেছিলাম। তো সেই সূত্রানুসারে বাকি অংশটুকু অর্থাৎ আলোর প্রতিসরণ থেকে শুরু করে বাকি যে 14 নম্বর অধ্যায় পর্যন্ত আছে এই এমসিকিউগুলো পড়ানোর কথা ছিল। তো আজকে রাতে যতটুকু সময় আছে অতটুকু সময়ের মধ্যেই একটু দেখে ফেলার উদ্দেশ্যেই ভিডিওটা করা। যার প্রয়োজন হবে সে দেখবে। আর হচ্ছে আমি যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টের জায়গাটা রক্ষা করার জন্য হচ্ছে কথা। বিষয়টা হচ্ছে আলোর প্রতিসরণ চ্যাপ্টারের বেসিক যে জায়গাটা আমাদের দরকার সেটা হচ্ছে আগে বুঝতে হবে যে আসলে আমরা যেই মুভমেন্টে এমসিকিউ করছিলাম সেখানে তো আসলে অনেক বেশি ডিটেইল করার সুযোগ ছিল না। যে এ ইটা বি ইকুয়ালস টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা তোমরা জানো। আবার এইটাই হচ্ছে গিয়ে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। আবার দেখা গেছে যে এই চ্যাপ্টারের n1 সাইন থিটা 1 ইকুয়ালস টু n2 সাইন থিটা 2, এইটা একটা এই সূত্র। আবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ক্ষেত্রে সাইন থিটা সি ইকুয়ালস টু 1 বাই এ ইটা বি। প্রত্যেকটা সূত্রেরই তো ব্যাখ্যা আছে। আজকে আবার অতটা জটিলতর অংশে যাওয়ার সুযোগ পাচ্ছি না। ঠিক একই রকমভাবে আলোর প্রতিফলনে যেই সূত্রগুলো ছিল লেন্সের ক্ষেত্রে আলোর প্রতিফলনে একই ধরনের সূত্রগুলো কাজ করবে। সেগুলো হচ্ছে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। হ্যাঁ, 1 বাই এফ এই সূত্রটা আমরা ইউজ করতে জানি। তারপর বিবর্ধনের ক্ষেত্রে হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, আর এম হচ্ছে লেংথ অফ ইমেজ ডিভাইডেড বাই লেংথ অফ অবজেক্ট। আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেন্সের ক্ষমতার ক্ষেত্রে পি ইকুয়ালস টু 1 বাই এফ। আমি একটু ক্যালকুলেটরটা নেই, তোমরা একটু আমার সাথে একটু দৌড় দাও, তাহলে দেখো কতটুকু দ্রুত করা সম্ভব। যেমন ধরো পরীক্ষা এমন প্রশ্ন আসতে পারে, এটা দিয়ে মনে হয় শেষ করছিলাম, এইটা বি হচ্ছে 1.52, আই এবং 60 হলে এল এর মানে কোন আর এর মান কত। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে যে ব্যাখ্যা আসলে কতটুকু করবো আজকে রাতে। প্রশ্ন হচ্ছে এ ইটা বি, তো আলোটা এ থেকে, এটা একটু বোঝো, এ থেকে বিতে আসছে। তাহলে যে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে মানটা একের চাইতে বেশি, তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর করলে যেহেতু মানটা একের চাইতে বেশি, তাহলে এটা বোঝাই যাচ্ছে কোন আই এর মান ইজ ডেফিনেটলি গ্রেটার দেন কোন আর। এটা তোমরা হয়তো জানো, এই বয়সে জানো, আশা করি জানো। তো এখন এটা আসলে অবশ্যই এটা এরকম হয়েছে, তা না হলে এটা সম্ভব না। তাহলে এখানে যদি আমি কোন চিন্তা করি, তাহলে এইটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর। তাহলে এ ইটা বি হচ্ছে সাইন আই, এ ইটা বি হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। তাহলে এই আরটা আমার দরকার, অ্যাঙ্গেলটা আমার দরকার। তাহলে আমি যদি এটা এই পাশে নিয়ে আসি, সাইন আর হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই এ ইটা বি। তাহলে আমার আর দরকার, তাহলে এই যে অ্যাঙ্গেল আর হচ্ছে সাইন ইনভার্স সাইন আই ডিভাইডেড বাই এ ইটা বি। তো আজকের দিনটাতে মানে আমি অনেক বেশি ইলাবোরেশনে যাইতেও চাচ্ছি না, দ্রুত সমাধান করার একটা ইচ্ছা আছে, চেষ্টা করছি কত দ্রুত করা যায়। তাহলে এটা যদি সাইন ইনভার্স করো, তাহলে এখানে সাইন হচ্ছে 60 ডিগ্রি হবে, আর ওই যে 1.52 হবে। তো এটা যদি আমি করি তাহলে এটার মান আসবে 34.73 ডিগ্রি। করে দেখতে পারো, তাহলে এইটার মান আসবে 34.73 ডিগ্রি। যে আমি আগেই বলছি এই যে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে ডেফিনেটলি এই কোণটা 34.73 ডিগ্রি, হুইচ ইজ লেস দেন 60 ডিগ্রি। বোঝা যাচ্ছে? তাহলে রাইট আনসার কি হবে?
রাইট অ্যান্সার হচ্ছে 34.73। আর আমি যতগুলো এমসিকিউ করাইছি প্রত্যেকটা এমসিকিউর পিডিএফ দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে। ডেসক্রিপশনে ক্লিক করলে তুমি সবগুলা পিডিএফ পাবা। 2025 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য আমরা যে এমসিকিউগুলো করাইছি এই এমসিকিউগুলো দেওয়া আছে। তারপর দেখো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, এর সাপেক্ষে বি। তাহলে তুমি এই ধরনের অঙ্কে দ্রুত বুঝে ফেলবা আলোটা এ থেকে বি এর দিকে আসতেছে। তো যেহেতু এটার প্রতিসরাঙ্ক 1.2 আর এইটার প্রতিসরাঙ্ক 1.5, ইট মিনস এটার প্রতিসরাঙ্ক বেশি, তার মানে এই মাধ্যমটা ঘন মাধ্যম, বুঝে নিবা। আর এই মাধ্যমটা হালকা মাধ্যম। সিম্পল না? সিম্পল। তাহলে এখানে আলোটা যেভাবে আসতেছে আলোটা একটু ঘুরে যাবে এখানে, এবং এই কোণটা 30 ডিগ্রির কম হবে, 30 ডিগ্রির কম হবে। এটা মোটামুটিভাবে আন্দাজ করে ফেলা যাবে। কেন? কারণ ঘনমাধ্যমে আলো অবিলম্বের দিকে চলে আসে। যেটা ঘনমাধ্যম, ঘনমাধ্যমে আলো অবিলম্বের দিকে চলে আসে, আলো অবিলম্বের দিকে চলে আসে, অবিলম্বের দিকে। এটা জাস্ট তোমাদের জানায় দেওয়া, অবিলম্বের দিকে কি আসে, চলে আসে। এটা হচ্ছে মানে কনসেপ্ট। তাহলে আমাকে প্রশ্ন করছে এ ইটা বি, তা আমরা জানি এ ইটা বি ইকুয়ালস টু ইটা বি ডিভাইডেড বাই ইটা এ। তোমরা এটা জানো যে এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক হচ্ছে বি এর প্রতিসরাঙ্ক বাই এ এর প্রতিসরাঙ্ক। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার, ক্লিয়ার, হোপফুলি এটা ক্লিয়ার। তাহলে এই যে ইটা বি, দিস শুড বি 1.5 অ্যাকর্ডিং টু দ্য স্টেম আর 1.2। এই মানটা একের চেয়ে বড় হওয়ার কথা না? এই মানটা একের চেয়ে বড় হওয়ার কথা, অবশ্যই একের চেয়ে বড় হওয়ার কথা। 1.25, এটা 1.25 তাই না? হ্যাঁ 1.25, 1.25। এটা একটু লিখে রাখো। মানে তোমরা একটু আগামীকালকে তো পরীক্ষা দিবা এমসিকিউ, তাই না? তো এমসিকিউতে তো সময় কম থাকে, তো যত দ্রুত সম্ভব মানে ক্যালকুলেশনে যাওয়া, বাট নির্ভুল হইতে হবে। সংকট কোণের মান, তো এই যে এখানে আলোটা যে আসতেছে, তা এখন সিম্পল হচ্ছে সাইন থিটা সি, এটা হচ্ছে সাইন থিটা সি। তো এটা এ ইনভার্স বি, তো 1/a ইটা বি, মনে করে দেখো। তো এখন সাইন থিটা সি এর মান, সাইন থিটা সি 1/a ইটা বি। কেন? এটা আমরা আগেও ক্যালকুলেশনে করছি যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির হবে। তো প্রশ্ন করছে সংকট কোণের মান কোনটি? এটা অবশ্যই এটা হচ্ছে গিয়ে হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম। সংকট কোণের কনসেপ্ট কী ছিল? সংকট কোণের কনসেপ্ট ছিল যে আলোটাকে হালকা থেকে ঘন ইয়েতে যেতে হবে, ঘন থেকে হালকা যেতে হবে, তাই না? আলোটাকে ঘন থেকে হালকা যেতে হবে। ধরলাম এটা অবিলম্ব। তো আলোটা যদি এমনভাবে যায়, এটা হচ্ছে আমার হালকা মাধ্যম, তাহলে ঘন মাধ্যমে আলোটা এমনভাবে যাবে মনে হবে যেন অবিলম্ব ঘেঁষে যাচ্ছে। তো অবিলম্ব যদি ঘেঁষে যায় তাহলে এই কোণটা হচ্ছে কি? সংকট কোণ। তাহলে এ থেকে বি, এ থেকে বি এর মধ্যে আসার ক্ষেত্রে এটা ঘন, এটা হালকা, তাহলে আলোটা আসলে সংকট কোণটা ঘন মাধ্যমে হবে। তো ঘন মাধ্যমে হইতে গেলে এটা এমনভাবে পড়তে হবে, আলোটাকে এমনভাবে পড়তে হবে ঘন মাধ্যমে যেন এটা একদম অবিলম্বে ঘেঁষে যায়। এই ঘটনাটা আসলে এইখানে ঘটবে, কারণ এটা হচ্ছে কি মাধ্যম? ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। তাহলে সংকট কোণ হবে এইটা। ঠিক আছে? ব্যাখ্যার দিকে আমি যেতে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে একটু স্মরণ করে দিতে যাচ্ছি যে শর্টকাট ওয়েটা কি। থিটা সি হচ্ছে এখন বি ইটা 1/a ইটা বি, তখন বি ইটা এ হবে। তাহলে একটু আগে আমরা এ ইটা বি এর মান কত পাইলাম যেন? 1.25। তাহলে এটা উল্টাবে, উল্টাবে, সেটা হচ্ছে সাইন ইনভার্স। সাইনটা ওই পাশে যাবে, তাহলে 1/a ইটা বি মান হচ্ছে বি ইটা এ, তাহলে এটার উল্টাটা হচ্ছে 1/1.25। এটা করলে ক্যালকুলেশনটা হবে 53.13 ডিগ্রি। তুমি করে দেখো ক্যালকুলেশনটা 53.13 ডিগ্রি। আমি ক্যালকুলেটর নিয়ে চেপে আবার কয়েকটা সেকেন্ড নষ্ট করতে চাচ্ছি না, জাস্ট এটা একটু বুঝে রাখো। কনসেপ্ট ক্লিয়ার থাকলে ক্যালকুলেশন তোমরা পারবা। তাহলে থিটা সিটা কোন মাধ্যমে হবে? থিটা সি ঘন মাধ্যমে হবে, এটা একটু প্লিজ মাথায় রেখো। আর এটা হচ্ছে হালকা মাধ্যম, তো অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যেতে 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 এখানে একদম 90 ডিগ্রি হয়ে যাবে। সো দিস থিটা সি, অফকোর্স দিস থিটা সি
ইজ লেস দেন 90 ডিগ্রি, এবং থিটা সিটার চেয়ে একটু বেশি হলেই, মানে ইফ দ্য অ্যাঙ্গেল ইজ থিটা সি একটু বেশি হবে, তখন এটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে, মানে থিটা সির চেয়ে একটু বেশি গুণে যদি আলোটা পড়ে। এখন 4 আর প্রশ্নের এই যে বি ইটা এ, এই যে দেখো বি ইটা এ, তাহলে ভেরি সিম্পল, আলোটাকে যদিও দেখাচ্ছে এ থেকে বি এর দিকে আসতেছে, এখন বি থেকে এতে যদি যায় তাহলে উল্টে যাচ্ছে, বি মাধ্যমে কোণ কত 45 ডিগ্রি, ভেরি সিম্পল, সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 40 ডিগ্রি। তাহলে আরও একটা জিনিস তোমাদের বলে দেই, সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, এটা তোমরা জানো। 0 ডিগ্রি থেকে সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে 0 থেকে 1 এর মধ্যে ইনফিনিট নাম্বার অফ মানে ভ্যালু আছে, ইনফিনিট নাম্বার। তাহলে 0 থেকে আমি যত বেশির দিকে যেতে থাকবো ভ্যালু তত বাড়বে। এখন এটার দিকে তাকায় আমি নিশ্চিত বুঝতে পারতেছি যে এই ভ্যালুটা 1-এর বেশি হবে, 1-এর বেশি হবে। তো একটু ক্যালকুলেটার চাপতে ইচ্ছা করতেছে, সাইন 45 ডিভাইডেড বাই সাইন 40 কত, এটা 1.10000, ওই যে এটা, এই যে এটা, তার মানে এটা অফকোর্স ইজ লেস দেন 1, এটা লেস দেন মানে গ্রেটার দেন 1 হবে, কারণ 45 ইজ গ্রেটার দেন 40। তাহলে যেহেতু 45 ডিগ্রি ইজ গ্রেটার দেন 40 ডিগ্রি, এটাই হবে। ওকে ফাইন। এই প্রশ্নটা চিত্র অনুসারে, তাহলে এ থেকে বিতে আসছে, ই বাইরে গেছে না, মানে কোন বাইরে গেছে, তাহলে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক আর বি মাধ্যমের প্রতিসরাঙ্কের খেলাটা হচ্ছে 40, এটা হালকা না, এটা হালকা, তাহলে প্রতিসরাঙ্ক এটা এ ইজ গ্রেটার দেন প্রতিসরাঙ্ক এটা বি, খুব সিম্পল। আবার এ মাধ্যমের চাইতে, আবার এ মাধ্যমে আলোর বেগের চাইতে বি মাধ্যমের আলোর বেগটা, মানে যেহেতু এটা হালকা, এটা হালকা, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে গেছে, তাহলে এইটা হচ্ছে হালকা মাধ্যম, এইটা হালকা মাধ্যম, আর এটা যদি হালকা মাধ্যম হয় তাহলে হালকা মাধ্যমে শব্দের, হালকা মাধ্যমে আলোর বেগ বেশি, তাহলে আলোটা বেশি বেগে যাবে, মানে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তো আলোর বেগটা বেশি হবে কম্পারেটিভলি। তাহলে এখানে ইটা এ ইজ গ্রেটার দেন ইটা বি কথা সত্য, কিন্তু এ মাধ্যমের চাইতে বি মাধ্যমে আলোর বেগ ইসে হবে না, মানে বেশি হবে না। এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল বি মাধ্যমে আলোর বেগ ইজ লেস দেন এ মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ বিটা বেশি হবে। আর এই থিটা সি হিসাব করাই যাবে 65.37 ডিগ্রি, এটা এইটা বি হিসাব করতে হবে আলোটা, কারণ কেমনি হিসাব করব, এটা যত কোণা হবে এটা তত এই পাশে যাবে, তাহলে এটা চিত্রটা হবে এরকম, যেটারে বাড়াইতে 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 এমন একটা জায়গায় নিয়ে আসলাম যে আলোটা তখন এখান দিয়ে যাচ্ছে, তো যাওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা সি হবে। তাহলে তখন আমরা কেমনে বাইর করব, সাইন থিটা সি, আলোটা কোত্থেকে আসতেছে এ ইটা বি, তাহলে সাইন থিটা সি হচ্ছে তখন এ ইটা বি, এই ভ্যালুটা করলে 65.37 ডিগ্রি আসবে। এটা অবশ্য আমি করে রাখছি, তুমিও ক্যালকুলেশন করতে পারো, 65.37 ডিগ্রি হবে। তাহলে এইটা হচ্ছে অলটুগেদার এই ভ্যালুটা। মানে চাইলে একটা এমসিকিউর মধ্যে অনেক সময় দেওয়া যায়। আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মানে অলরেডি মন বলতেছে দ্রুত দৌড়াইতে, আবার বেশি দৌড়াইতেও পারছি না, তাইলে আবার ব্যাখ্যাও হবে না, একটা মাঝামাঝি পর্যায়ে থাকতেছি আর কি। এ দেখো, এ যদি বি মাধ্যমের সাপেক্ষে ঘন হয় ধরো, তাহলে কি কি হইতে পারে কনসেপ্টটা বোঝো। এটা হইলো আমার আলো এবং এটা হচ্ছে আমার অবিলম্ব, ঠিক আছে। এখন আমি ধরলাম এ, এটা বি, এ ঘন, বি মাধ্যমের সাপেক্ষে ঘন, এটা ঘন, ধরো এইটা হচ্ছে ঘন, আর বি হচ্ছে হালকা। কি হইতো যদি এরকম হয়, তাহলে হিসাব করো আলোটা যেভাবে আসতেছে এটা একটু ছড়ায় যাবে, অর্থাৎ এইখানে যে আই, এইখানে যে আর, অফকোর্স আর বেশি হবে, আরটা বেশি হবে, এল একটা কনসেপ্ট। আবার ইটা এ আর ইটা বি এর ক্ষেত্রে যেহেতু এটার কোণ কম, তাহলে এটা ঘনমাধ্যম, তাহলে ইটা এ প্রতিসরাঙ্ক বেশি হবে, ইটা ইজ ডেফিনেটলি ইটা বি এর চেয়ে বেশি,
তাহলে তাই যদি হয়, ইটা এ যদি ইটা বি এর চেয়ে বেশি হয়, তাহলে এখান থেকে এখানে খেয়াল করো এ ইটা বি, তাহলে ইটা বি ডিভাইডেড বাই ইটা এ। তো ইটা এ বড় না? বড়। ইটা এ বড়, তাহলে ছোট ভ্যালুকে বড় ভ্যালু দিয়ে ভাগ করলে ভাগফল অফকোর্স একের কম হবে, একের কম হবে। তাহলে এটা ঠিক আছে। তো এইটা যদি ঠিক থাকে তাহলে এটা ঠিক নাই, আর তাই যদি ঠিক থাকে তো এটা ঠিক, কারণ একের কম যদি হয় তাহলে এখন আমি যদি বি ইটা এ চিন্তা করি উল্টাই, তাহলে উল্টাইলে এই ভ্যালুটা অবশ্যই এমন হওয়ার কথা, তাহলে এটা হবে। তোমরা কি বুঝছো আমি কেমনে চিন্তা করতেছি? বিষয়টা কিন্তু অনেক সহজ, মানে বুঝাইতে হচ্ছে শর্ট ল্যাঙ্গুয়েজে, কিন্তু জিনিসটা সহজ। এ চেয়ে বি হালকা না, তাহলে এ ভারী হলে প্রতিসরাঙ্ক বেশি হবে। তো প্রতিসরাঙ্ক বেশি মানে কি? শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের ঘনত্ব বেশি, তাহলে ঘনত্ব বেশি হইলে এই কথা সত্য, আর এই কথা সত্য হইলে এই যে এইটা বি লেস দেন 1 হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে 1, 2, 1 ও 3। তোমাদের পরীক্ষায় কালকে আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এইসব চেহারা সুরত দেখলে এই যে দেখো এখানে আমরা বুঝি কেমনে, সেটা হচ্ছে পি ইকুয়াল 1/f ফোকাস দূরত্ব। তাহলে এটা হলো 100 সেন্টিমিটার, অর্ধেক হচ্ছে 50 সেন্টিমিটার। 50 মানে 0.5, 0.5 মানে অর্ধেক, একের অর্ধেক হচ্ছে 2। তাহলে লেন্সের ক্ষমতা হচ্ছে 2 ডায়োপ্টার। কিন্তু এই লেন্সটা হচ্ছে একটা অবতল লেন্স, তো অবতল লেন্সের ক্ষমতা অফকোর্স মাইনাস হবে, তাহলে এখানে -2 ডায়োপ্টার হবে। তো আমি তো শর্টকাট করে ফেলছি, বুঝছো তুমি কি করছি? এই যে 1/fটা না, এই 1/f রে 1/50 সেন্টিমিটার মানে 0.5, তো 1/0.5 মানে একের হাফ হচ্ছে, একের হাফ দিয়ে ভাগ করলে হবে 2 ডায়োপ্টার। যেহেতু এটা অবতল লেন্স তাহলে এটা -2 ডায়োপ্টার হবে। পারবা না পরীক্ষার হলে? হ্রস্ব দৃষ্টির কারণ, হ্রস্ব দৃষ্টি কি? হ্রস্ব দৃষ্টি হচ্ছে কাছেরটা দেখে দূরেরটা দেখে না। তো যখন চক্ষু আমরা অঙ্কন করি, চক্ষু অঙ্কন করি, তো তখন এটা হচ্ছে লেন্স। তো কাছেরটা কেন দেখে, দূরেরটা কেন দেখে না? কারণ হলো এই যে দূর থেকে আলোটা আসে, দূর থেকে আলোটা আসলে আলোটা হচ্ছে আগেই মিলা যায়, আগেই মিলা যায়। তাহলে আগেই যদি মিলে তাহলে এখানে অভিযোজন ক্ষমতা বেশি বা অভিসারী ক্ষমতা বেশি। এই যে দেখো অভিসারী ক্ষমতা বেড়ে যায়। অক্ষিগোলকের ব্যাসার্ধ মানে অক্ষিগোলকের ব্যাসার্ধ, এই যে দেখো এই জায়গাটা অক্ষিগোলকের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা তো আগে লেগে গেছে, কারণ ও দূর থেকে আসতেছে দেখতে পাচ্ছে না। হ্রস্ব দৃষ্টি কাছের থেকে আসলে দেখতো, তো দূর থেকে আলোটা আসতেছে বলে ও দেখতেছে না, কারণ লেন্সের অভিসারী ক্ষমতা বাইরে গেছে। তো অভিসারী ক্ষমতা বাইরে গেলে চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব কমে যাবে, চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব। এইবার দেখো তোমরা তোমাদের বইয়ের মধ্যে দেখাই এই জায়গাটা, যদি আমি আসলে আগের ক্লাসে কোনো বইটই দেখাই নেই, বইয়ের কোনো অংশ দেখাই নেই, কিন্তু এই যে দেখো দুটি কারণে হয়ে থাকে। এই যে হ্রস্ব দৃষ্টি লেখা আছে কি, অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে, তো অক্ষিগোলকের ব্যাসার্ধ বাইরে গেলেই হচ্ছে এইটা কাছাকাছি মিলবে, যাইতে পারতেছে না, তাহলে ব্যাসার্ধটা বাড়ছে। ব্যাসার্ধ বাড়া মানে ফোকাস দূরত্ব কমে যাওয়া, তাহলে এখানে ব্যাসার্ধ কমে গেছে, এটা বলছে, এটা রাইট না। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে 1 ও 3। মানে আমি শর্টকাট বলতেছি। ঠিক একই ঘটনা এই জায়গার মধ্যে দেখো, এ লেন্সের ক্ষমতা, এটা হলো এ লেন্স, কত দ্রুত করতে পারি আমি দেখতেছি এটা হলো 60 সেন্টিমিটার হচ্ছে 2f এর ডিস্টেন্স, তাহলে f এর ডিস্টেন্স হচ্ছে 30 সেন্টিমিটার মানে 0.3, 1/0.3 মানে 3/10, তো 10-এর 3 হচ্ছে 3.33, তাহলে 3.33 হচ্ছে এটা অবতল লেন্স, 3.33 ডায়োপ্টার। তোমরা কি বুঝছো? আমি যে একটু মুখে মুখে করে ফেলছি, এটা কনসেপচুয়ালি তোমরাও পারো, মানে আমার চাইতেও ভালো পারো। এখানে তো এফ এর মান 60 দেওয়া আছে না, তো এফ এর মান 60 দিলে টোটাল 2f এর মান, টোটাল সি মানে 2f এর মান 60 সেন্টিমিটার দেওয়া, তাহলে এফ হচ্ছে 30 সেন্টিমিটার, দিস মাস্ট বি 0.3 মিটার। তাহলে পি ইকুয়ালস টু 1/f, এটার মানে হচ্ছে 1/0.3, 1/0.3 মানে 1/3/10, এটার মানে হচ্ছে 10/3, তাহলে 3 3 9 হলে 3.33 ডায়োপ্টারই হওয়ার কথা, তাই না? এই চিন্তাটা আমি একটু তাড়াতাড়ি করে ফেলছি আর কি, তবে এটা তোমরা আরও ভালো পারবা, এতে কোনো সন্দেহ নাই। তো এইসব ক্ষমতা 4D কেমনে, দেখো
এটা 50-এর অর্ধেক 25 না, 25 মানে 0.25, 0.25 মানে 25/100। তো অ্যাকচুয়ালি এফ মানে হচ্ছে 100/25, 100/25 মানে 4। আর এটা উত্তর লেন্স, তো উত্তর লেন্সের প্লাস হওয়ার কথা, তাহলে সেই হিসাবে কথা ঠিক আছে। আর যেহেতু এটা উত্তর লেন্স, এটা অভিসারী লেন্স, তাহলে মিলাই ফেলবে। তো মিলাই ফেললে সমান্তরাল রশ্মিগুচ্ছকে ওর প্রধান অক্ষে মিলিত করার যোগ্যতা আছে। আর এটা তখনই 4 হয়েছে যদি ফোকাস দূরত্ব 0.25 হইতো, তাহলে এখানে তো 0.5 মিটার দেওয়া আছে, সেই হিসাবে এটা রাইট ডেটা না। তাহলে রাইট ডেটা কোনটা? রাইট ডেটা হচ্ছে 1 ও 2। বুঝতে পারছি? পারবা তোমরা, তোমরা পারবা, না পারার কোনো রিজন নাই। এই তো অধ্যায় 10। অধ্যায় 10-এর কনসেপ্ট কি? অধ্যায় 10-এর কনসেপ্ট হচ্ছে, আমি একটু তোমাদেরকে বলি। স্থির তড়িৎ, তো স্থির তড়িতে তোমাদেরকে আমি যখন অঙ্ক করাইছিলাম, তোমরা লাস্ট ক্লাসগুলোতে দেখছো, সেটা হচ্ছে দুইটা আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F = K Q1 Q2 Q1 Q2 বাই ডি স্কোয়ার = F/Q, তারপর হচ্ছে W = VQ। হ্যাঁ, দেখি সামনে কি আছে। আরও অনেক কিছু আছে এখানে, তড়িৎ ধারক, ধারকত্ব নিয়ে, ক্যাপাসিটারের কনসেপ্ট নিয়ে আছে। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি এই চ্যাপ্টার থেকে আসে যেটা সবচেয়ে বেশি সিকিউর জন্য, যে এই দুইটা আধানের মাঝখানে কোনো একটা আধান রাখলে কত দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। সো তড়িৎ প্রাবল্যের বিষয়টাও আসে, তড়িৎ বিভব আসে। সো E = F/Q আর V = W/Q। হ্যাঁ, ঠিকই আছে, এই তিনটা দিয়ে সামনে আগানো যায়। আচ্ছা, এই দেখো কেমন দুষ্ট। 4 কুলম 6 কুলম, তুমি এটা কেমনে করবা বা কত দ্রুত করতে পারো? দুইটা আধান, একটা হচ্ছে 4 আর একটা 6, তাই না? তো 4 আর একটা 6 যদি হয়, তাইলে এদের মাঝখানে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তো এটা প্রথমে 4 ছিল আর 6 ছিল, দুইটাই প্লাস প্লাস ছিল। তো দুইটাই যদি প্লাস থাকে, তাহলে দুইটা পরস্পরকে বিকর্ষণ করবে ফর শিওর। কিন্তু দুইটাকে একসাথে করলে এদের আধান সমান হয়ে যাবে। তো আধান যখন সমান হয়ে যাবে, তখন এর মাঝেও 5 কুলম, এর মাঝেও 5 কুলম দেখা যাবে। কেমনে? ইট শুড বি লাইক দিস, 4 + 6/2, 5 কুলম ইচ। যেহেতু তার দ্বারা স্পর্শ করছে, পরিবাহী তার দ্বারা যখন আমি কি করলাম? যুক্ত করলাম, তার দ্বারা যুক্ত করলাম, তখন আমি দেখতে পাইলাম যে এই ঘটনাটা এরকম, এই ঘটনাটা এই রকম। তাইলে তার দ্বারা যুক্ত করেছি। তাহলে বর্তমানে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? ক্রিয়াশীল বল বের করার বুদ্ধি হচ্ছে এই যে F = K, মানে 9 × 10⁹, 9 × 10⁹, এটা ঠিক আছে। উপরে 5 × 5 মানে 25, নিচে হচ্ছে 0.1² মানে 0.1 মানে 1/10² মানে 100, 0.01। তো 0.01 মানে হচ্ছে 9, দেখি এটা কি হবে ক্যালকুলেটর করলে, 2.25 10⁻13, তাই না? ক্যালকুলেশন করো, 2.25 10⁻13 এমনই হবে। তোমরা একটু ক্যালকুলেটর করো, 2.25 10⁻13 নিউটন। তাহলে ঘটনাটা কোথায় দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে সহজ। এটা তো আরও সোজা, মধ্যবর্তী বলের মান। তাহলে এটা তো 600/4 হবে না? 600/4 মানে 150 মানে 1.5 × 2। তাহলে এটা হবে 9 × 10⁹ × 150। আচ্ছা, 150 মানে হচ্ছে 1.5 × 2, তাহলে 1.5 মানে 5 নং 45, 13, আর এটা হচ্ছে 11, 10⁻11, তাহলে 1.35 10⁻12 হওয়ার কথা, তাই না? হ্যাঁ, এটা হবে। আমি এমনি মুখোমুখি একটু করছি, জানি না এটা হয়েছে কিনা, হওয়ার কথা। হ্যাঁ, এরকমই হবে। মানে এগুলো গুণ করতে আবার আমি জাস্ট ওই যে 1.5 × 10⁻2, তো 1.5 × 10⁻2 মানে 2 আর 9 হচ্ছে 11, তাই না? তো 11 যদি হয়, তাহলে এটা 134 হয়। তাহলে আমি 2 ঘর এখানে আসলে এটা 1 ঘর সামনে যাবে, তো 1.34 হলে 12 হবে।
সাফিক্স প্রিফিক্সের খেলা আর কি, পারবা। তারপরে এটা আবার কি, আধানদের মধ্যবর্তী বল 8 গুণ হবে, এটা তো এমনিই করা যায়। এফ এর মান 8 গুণ করতে গেলে তাহলে আমার এখানে Q1 Q2 আছে আর ডি স্কোয়ার আছে, দূরত্ব 8 গুণ হবে, 8 গুণ হয়, 8 গুণ হবে না 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 না, মধ্যবর্তী দূরত্ব 8 হলে এটা 1/16 হবে, এটা হবে না। আধান যদি দ্বিগুণ হয় অপরটি 4 গুণ হয়, তাহলে আধান দ্বিগুণ অপরটি 4 গুণ, হ্যাঁ 4 দুগুণে 8, ঠিক আছে। আধানদের গুণফল দ্বিগুণ, মধ্যবর্তী অর্ধেক, তাহলে অর্ধেকের স্কোয়ার মানে হলো 4 গুণ, আর এখানে দ্বিগুণ 4 দুগুণে 8, ঠিকই আছে। তাহলে এইটা হবে আর এটা হবে, বুঝছো? একটু হালকা শর্টকাট, মানে ম্যাথ করা লাগবে না। আধান দ্বিগুণ আর একটা 4 গুণ, তো ওইটার দ্বিগুণ 4 গুণ হলে তো এটা যদি দ্বিগুণ হয় আর এটা যদি 4 গুণ হয় তাহলে এমনিই তো এফ এর মান 8 গুণ হচ্ছে। আবার একটা ঠিক আছে, একটা যদি দ্বিগুণ হয় আর এইটা যদি মানে দ্বিগুণ হয়, তো দ্বিগুণ হইলে 1/4 হবে, তো 4 তো উপরে গিয়ে গুণ হইয়া এটা হচ্ছে গিয়ে 4 দুগুণে 8, 8 গুণ হবেই, অ্যাকর্ডিং টু কনসেপ্ট, কমন কনসেপ্ট, এটা ঠিক আছে। দুটি আধানের মধ্যকারী তড়িৎ বল, আচ্ছা কি হইল, আধান দুটির প্রকৃতির, আচ্ছা ঠিক আছে, দ্বিগুণ করলে তড়িৎ বল 8 গুণ হবে, প্রত্যেকটি আধান দ্বিগুণ করলে তড়িৎ বল না, আধান দুটির মধ্যে অর্ধেক করলে তড়িৎ বল, এটা সত্য কথা, কারণ অর্ধেক যদি করে তাইলে ঘটনা হচ্ছে কোনটা হবে, আধান দ্বয়ের এটা যদি হাফ স্কোয়ার করে তাহলে উপরে গেলে হচ্ছে 4 গুণ হবে, এটা সত্য। আর আধান যদি দ্বিগুণ করে তাহলে এটা 8 গুণ হওয়ার সম্ভাবনা নেই, এটা 4 গুণ হইতো, আর প্রকৃতির উপর নির্ভর করে, এটা সত্য কথা। তাহলে রাইট অ্যান্সার 1 আর 3 হবে, 1 আর 3 হবে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 আর 3। গোলক দুটিকে পরিবাহী তার দ্বারা সংযোগ দিলে কি হবে, গোলক দুটিকে পরিবাহী তার দ্বারা, একটু দিয়ে দেখি কি অবস্থা, দিলাম ওর সাথে ওর একটু কানেকশন করাই দিলাম, তো দেওয়াতে বি থেকে এ এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে, ধারক বেশি, কথা সত্য, বলের পরিবর্তন 9 × 10⁻11, এর বিভব হ্রাস পাবে, এটা তো মেলা গ্যাঞ্জাম, বলের পরিবর্তন চাইছে, কেমন দুষ্ট, প্রথমে বল হবে 9 × 10⁻9, প্রথম ঠিক আছে, 1530 আর 50 হচ্ছে 1500 ডিভাইডেড বাই 1², তাহলে খেলা নাই, এটা বাদ, তাইলে 1500, বুঝছো? কিন্তু আমি কি করতেছি, এই যে 1 মিটার তো নিচে 1² মানে গেল, -9 × 10⁻9, এখন ওদের দুটোর 1 করলে 50 আর 30 80, তো 40 হবে, 40 মানে হইল 1600। তাহলে যদি আমি এটার পরিবর্তন চিন্তা করি তাহলে লাস্টে বাড়তেছে, তাহলে 1600 থেকে 1500 গেলে থাকে 100 যদি বাড়ে তাহলে 9 × 10⁻11 হবে, দেখছো ক্যালকুলেটর লাগতেছে না, তাহলে এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, দাঁড়াও, এটা যদি ঠিক থাকে, ক্যালকুলেশন ঠিক আছে না, আমার মনে হয় ঠিক আছে, আমি ক্যালকুলেটর ছাড়াই করছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে করেও, বা তোমরা চাইলে এর ছাড়াও করতে পারো। বি থেকে এ এর দিকে, কেন এটা 30 কুলম, তো 30 কুলমের চার্জের পরিমাণ কম, সমব্যাসার্ধ, তাহলে অবশ্যই এদিকে ইলেকট্রন যাবে, কারণ ইলেকট্রনের পরিমাণ বেশি এখানে, আর তাতে এর বিভব হ্রাস পাবে, কথা সত্য। তিনোটাই রাইট অ্যান্সার হবে ফর শিওর, তিনোটাই রাইট অ্যান্সার হবে। এইটা তো একদম সিম্পল ওয়ে না, 1.5 গুণ না, তো 1.5 এর দূরত্ব যদি 1.5 গুণ হয়, তা দূরত্ব বাড়লে বল কমে, তো 15 বর্গ হচ্ছে 15 বর্গ তো 225, তাহলে 2.25 ভাগ হবে, তাহলে রাইট অ্যান্সার এটা। এখন এটা তো আমি আমার মতন করে চিন্তা করছি, তুমি তোমার মতন করে ভাবতে পারো, কেমনে, ডিস্টেন্স তো, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু 1/d², তো পরীক্ষার হলে একটু দ্রুত ভাবতে হয় MCQর হিসাবে, তাহলে 1.5 এর স্কোয়ার তো 2.25, কারণ 15 বর্গ 5 × 5 = 25, আর 1 এর পরে হচ্ছে 2, পৃথিবীর সকল 5 শেষে বর্গ তো অনেক সহজ, যেমন ধরো 75 বর্গ, তো 5 এর বর্গ হইল 25, আর 7 এর পরের সংখ্যা হইল 8, 7 × 8 = 56, তাহলে 75 বর্গ হচ্ছে 5625, বা তুমি এটা চাইলে এমনও করতে পারো, 95² 5 এর বর্গ হইল 25,
আর 9-এর পরের সংখ্যা হচ্ছে 10, 9 10 90, তাহলে এটা 9025। তো সেই হিসাবে 1.25 যায়। এটা আবার কি? কিউ আধানের তড়িৎ ক্ষেত্রে একটি বিন্দুতে কিউ আধানের একটি বস্তু স্থাপন করলে, ঠিক আছে করলাম, এটা হচ্ছে গিয়ে প্লাস কিউ আধান, এটার একটা তড়িৎ ক্ষেত্র আছে, মোটামুটি একটা তড়িৎ ক্ষেত্র ধরলাম এটা। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আরেকটা প্লাস কিউ আধান একটি বস্তু রাখলে এর উপর তড়িৎ বলের মান কখন বাড়বে? এদের মধ্যে তড়িৎ বলের মান কিউ এর মান কমাইলে তো হবেই না, ওই বিন্দুতে তড়িৎ তীব্রতা আমি কমাইতে পারি, দূরত্ব বাড়ালে তো সম্ভবই না, এগুলো কোনোটাই না। এটা হবে প্লাস কিউ এর পরিমাণ বাড়াইলে। কেন? কারণ ওর আধান আর ওর আধানের মধ্যে বিকর্ষণ বা আকর্ষণ কমপ্লিটলি নির্ভর করতেছে এদের দুইটার আধানের উপরে। সো হোয়াট এভার দ্য ভ্যালু কিউ যাই হোক, এটা যদি প্লাস 20 কুলম আর এটা প্লাস 20 কুলম হয়, তাহলে যে বিকর্ষণ হইতো এটা প্লাস 200 কুলম আর এটা প্লাস 200 কুলম হইলে বিকর্ষণ বেশিই হবে। তাইলে অফকোর্স আমার প্লাস কিউ এর তড়িৎ মান বাড়াইতে হবে, প্লাস কিউ এর পরিমাণ বাড়াইতে হবে। ওকে, ডান। এবার 50 কুলম হতে 20 সেন্টিমিটার কুলমের মধ্যে তড়িৎ প্রবাহ, এইগুলা তো সোজা অঙ্ক। বলো, তোমরা বলো তড়িৎ প্রবাহের সূত্র কি? E equals to K Q divided by R square, এরকম না? এরকমই তো, এটাই তো সূত্র নাকি? সূত্র তো মিস্টেক হয় নাই, Q by R square। তাহলে এটা হচ্ছে 9 × 10⁹, ওই আধানের মান হচ্ছে 50, 20 মানে 0.2 হোল স্কোয়ার, 0.2 মানে হচ্ছে 2/10, 4/100 মানে হচ্ছে 0.25, তাহলে 0.2 হোল স্কোয়ার, 0.2 হোল স্কোয়ার কত দাঁড়ায়? 0.2 হোল স্কোয়ার না 1.125 10⁻15, 10⁻15 না 13, হ্যাঁ এইটা হবে 1.125 10⁻13 নিউটন পার কুলম। কেন? ওই যে নিউটন পার কুলম একক গুণ করলে তড়িৎ তীব্রতা ইকুয়ালস টু, এটা হচ্ছে F/Q, হ্যাঁ F/Q, তাহলে যে পরিমাণ বল লাভ করবে সেইটাই হচ্ছে একক। তাহলে এটা হচ্ছে 1.125 10⁻13 নিউটন পার কুলম। কঠিন না, সোজা। ও মাই গড, বলো মাইক্রোফ্যারাডে, ধারক 40 মাইক্রোফ্যারাডে, তাই না? 40 মাইক্রো মানে 10⁻⁻6 ফ্যারাডে, আর আধান হচ্ছে 3.2 10⁻⁻4 কুলম চার্জ দেওয়া হলে। তাইলে এই অঙ্কটাতে ধারকত্ব ক্যাপাসিটেন্স, তাহলে কি আছে? ইলেকট্রিক ফিল্ড, তাহলে V = Q/C করা যায়, V = Q/C, তাহলে ভোল্টেজ পাবো, মানে এটা কত হবে? 3.2 10⁻⁻4, ওরে আল্লাহ, তাইলে কেমন হইল না? -4 -6 তো এটা, তাইলে Q হচ্ছে 3.2 10⁻⁻4, ঠিকই তো আছে। আর এটা হচ্ছে, এটা যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 10 দিয়ে গুণ হবে, তাইলে গেমটা কেমনে খেলা যাবে? এটা -6 তো, তা আমি যদি ওরা 10 দিয়ে গুণ করি, ওরা 10 দিয়ে ভাগ করব, তাইলে এটা 0.4, এমনি একটু মজা করতেছে আর কি, তোমরা কিছু মনে করো না, 10⁻⁻4, তাইলে এটা কাটা, তাহলে 3.2 আর 0.4 মানে হচ্ছে 32/4 মানে 8, আচ্ছা 8 ভোল্ট, ঠিক আছে। আর 0.5 মিলিজুল শক্তি সঞ্চিত হবে, এটা হচ্ছে তড়িৎ শক্তি এনার্জি, Q²/2C না, Q²/2C করে দেখো, Q² করে 2C করলে এটা 0.5 মিলিজুল হবে না, এটা হবে না। ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এটা সত্য। রাইট অ্যান্সারে 1 ও 2। তোমরা প্রাথমিকভাবে মানে আজকে যে একদম ক্যালকুলেটার নন ডিপেন্ডেন্সি হইতে হবে এরকম না, জাস্ট একটু বলার জন্য। এটা কত? এটা তো কোনো কিছুই হইল না। তড়িৎ বিভব V, 10 কুলম আধান Q, তাহলে এটা হচ্ছে Q আর এটা হচ্ছে W = VQ না?
তাহলে এটা হচ্ছে কিউ বাই ডাব্লিউ, তো 10/1.25, 125/10, তাই তো হওয়ার কথা। ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, ঠিকই তো আছে। 125/10, 1.25, 1.25 অবিন্দুর বিভব, এরকমই তো হবে। 1.25 না? হ্যাঁ, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ, তার মানে এখন ভি যদি আমি হিসাব করি তাহলে এটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ। মানে এখন বিষয়টা হচ্ছে আরেকটা জিনিস চিন্তা করো, এখানে কিন্তু জুল ছিল, তো পৃথিবীর সকল ক্ষেত্রে শক্তির একক জুল হয়, শক্তির একক। আর এই যে এমসিকিউগুলো, এগুলোর ওয়ার্ড ফাইল কিন্তু এই ইয়েতে দেওয়া আছে, মানে ডেসক্রিপশনে দেওয়া আছে, পারবা। আল্লাহ, চলো বিদ্যুৎ শেষ। এটা যতটুকু করলাম সিমস ইজি না? ইজি, ইজি। পরীক্ষার হলে মানে পাবলিক পরীক্ষায় ডিফিকাল্টিস লেভেল এরকমই থাকে, ডোন্ট ওয়ারি। আরেকটা চলবিদ্যুতে সেটা হচ্ছে আই ইকুয়ালস টু কিউ বাই টি, আই ওহমের সূত্র হিসাব করলে ভি বাই আর, আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর, তারপর আর ইকুয়ালস টু রো এল বাই এ, আর ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ। তারপরে হচ্ছে আর এস এর সূত্র আছে সিরিজে, সেটা হচ্ছে সবগুলা রোধকে জয়েন করানো সিরিজ। আবার 1/RP আছে, সেটা হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এই হলো একটা। আরেকটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু পিটি ডিভাইডেড বাই 1000 কিলোওয়াট আওয়ার। সো এই যে কিলোওয়াট আওয়ার, এটার মানেই হচ্ছে ইউনিট। আরেকটা হইল এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর হিট প্রোডাকশন। এটা থাকতে পারে, হিট প্রোডাকশন থাকতে পারে। ওরে আল্লাহ। আচ্ছা, রোধ বনাম ক্ষেত্রফল। আচ্ছা, এইখানে একটা জিনিস তুমি দেখো, রেজিস্ট্যান্স কিন্তু একটা স্পেসিফিক একটা ভ্যালু, এটা ডিপেন্ড করে হচ্ছে এরিয়ার উপরে। তো এরিয়া ইজ অ্যাকচুয়ালি পাই আর স্কোয়ার, তো একটা স্পেসিফিক ভ্যালিউর স্কোয়ার। তো এটাকে স্কোয়ার করলে এই যে গ্রাফটা, এই গ্রাফটা যদি আমার নিচে এরিয়া থাকে আর নিচে রেজিস্ট্যান্স থাকে, এই গ্রাফটা নিয়ারলি এমন হবে, মানে রেজিস্ট্যান্সটা উঠতে উঠতে গ্রাফটা এমন হয়ে যাবে। সো এরিয়ার সাথে রেজিস্ট্যান্সটা আসলে এইভাবে কানেক্টেড। সো ইন দিস কেস এটা ডেটা ড্রিভেন অনেক করা যায়, কিন্তু এই মুহূর্তে আমি ব্যাখ্যা যেতে চাচ্ছি না। তোমরা মাথায় রেখো যে তোমরা সূত্র পড়েছো আর ইজ প্রপোর্শনাল টু 1/a, ব্যস্তানুপাতিক সম্পর্ক, বাট নট দিস। এটা হবে না, হ্যাঁ, এটা হবে না। আচ্ছা, এ আবার কি জিনিস হলো? এটা হচ্ছে আই, মানে কে কত কারেন্ট ফ্লো করতে পারে অ্যাকর্ডিং টু ভোল্টেজ। তো 5 ভোল্টে এ হচ্ছে 25 অ্যাম্পিয়ার দেয়, তাহলে এ হচ্ছে এর ডেলিভারি রেট হচ্ছে 5 ভোল্টে 25 অ্যাম্পিয়ার। তার মানে বিয়ের চেয়ে ভালো পরিবাহক, কথা সত্য। সমতরিত প্রবাহে সি অপেক্ষা ডি এর বিভব পার্থক্য বেশি, সি অপেক্ষা ডি এর, হ্যাঁ কথা সত্য। বি এর রোধ এ রোধের চেয়ে বেশি, বি এর রোধ এ রোধের চেয়ে বেশি, হ্যাঁ ঠিকই আছে, তিনটাই হবে। কেন? কারণ হইল, আমারও ভুল হতে পারে, বাট আমি শিওর যে বি এর পরিবাহিতা কম, মানে কারেন্ট পাসিং ক্যাপাসিটি কম। তো এই কারণে এর ঢালের চাইতে বি এর ঢালটা হচ্ছে ছোট। সো একটা গ্রাফের মধ্যে এর ঢাল এটা, বি এর ঢাল এটা, তো এ হচ্ছে ডেফিনেটলি ভালো পরিবাহক বি এর চাইতে। হ্যাঁ, কোনো মিস্টেক হওয়ার কথা না, তারপরেও যদি মিস্টেক হয় আমরা জানায়ও। আমি একটু যদ্দূর চেষ্টা করতেছি তোমাদেরকে লাস্ট মোমেন্টে যতটুকু সম্ভব একটু বলার। পরবর্তীতে আবার তোমরা যারা আমার এমসিকিউ দেখছো এর আগে, আমি আরও সময় পাইছি ব্যাখ্যা করার বা বলার, বাট ইন দিস কেস আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। আবার একই, ওরে আল্লাহ, কোনটির পরিভাগত্ব বেশি? হ্যাঁ, এটা ঠিক আছে। কোনটির পরিভাগত্ব বেশি? এটা ঠিক আছে, এ হবে, এ হবে। কেন? ওই যে এর আই বেশি, তো কারণ সেম ভোল্টেজ, আমার ভোল্টেজে আই হচ্ছে সুপ্রিম। আই কত? আই অ্যারাউন্ড 25 অ্যাম্পিয়ার, যেখানে আমার 5 ভোল্ট লাগছে। ইসের ক্ষেত্রে একটু অফ থাকে, হ্যাঁ, আজান হচ্ছে।
আজান মাত্র শেষ হইল। হ্যাঁ, কোনটার পরিভাগত্ব সবচেয়ে বেশি, আশা করি তোমরা এটা বুঝছো। এই প্রশ্নটা দেখো, এখানে আর ইকুয়ালস টু রো এল বাই এ। হ্যাঁ, এল বাই এ খেয়াল করো। তাহলে যে 57 ওহম এটা হচ্ছে আর, 100 মিটার দৈর্ঘ্য এটা হচ্ছে এল, এবং এই যে মিটার স্কোয়ার এটা হচ্ছে এ। একদম স্পষ্ট দেওয়া আছে, একদম স্পষ্ট দেওয়া আছে। তো আমি মানে এই অঙ্কগুলো পরীক্ষায় আসলে আশা করি যে তোমাদের কষ্ট হবে না, বা এই ধরনের প্রশ্ন আসলে কাছাকাছি তোমরা মিলাতে পারবো। আরেকটা গ্যাঞ্জাম কী লাগতে পারে পরীক্ষার হলে, এটা সরাসরি না দিয়া তোমার এখানে ব্যাসার্ধের মান দিতে পারে, সেটা আবার মিলিমিটারে। পরিবর্তনটা এই হইতে পারে। তো তুমি মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করে সেইটারে পাই আর স্কোয়ার দিয়া মাল্টিপ্লাই করে তারপর এর মানে বসাবা, যদি ডিফিকাল্টিস লেভেলটা এটার চেয়ে বেশি ক্রস করে। তো এখানে যেটা আসে সেটা হচ্ছে রো এল বাই এ। রো মানে কত? রো মানে হচ্ছে আপেক্ষিক রোধ, ওইটাই চাইছে। তাহলে রো হচ্ছে আর এ ডিভাইডেড বাই এল। তাহলে আর হচ্ছে 57 ইন্টু এ হচ্ছে 1.77 10⁻⁻6। এল কি? লেংথ। তাহলে 100 মিটার। এটা করলে অ্যারাউন্ড ওই যে 10⁻⁻7 ওহম মিটার আসবে, 10⁻⁻6 ওহম মিটার এটা আসবে ক্যালকুলেশন করলে। আশা করি যে নিয়ারলি এইটাই হওয়ার কথা। পরীক্ষার হলে যদি আপেক্ষিক রোধ দিয়ে অঙ্ক আসে তাহলে ডিফিকাল্টিস লেভেলটা ওইখানে ক্রস করতে পারে। এটা হলো আপাত দৃষ্টিতে প্রাথমিক। আচ্ছা, এইটা আবার কি হইলো? এইটাতে যে চিত্র, প্রতিটি কোষের ই হচ্ছে 3 ভোল্ট। এখানে বহুত সুন্দর চিন্তা করা যায়, বোঝাই যাচ্ছে যে এর 3 ভোল্ট হইলে এই যে সি, এই সি হচ্ছে 0 ভোল্ট। হ্যাঁ, এইটা হচ্ছে 0 ভোল্ট, এইটাও 0 ভোল্ট। তার মানে এটা হচ্ছে আর্থিং করা আছে। তাহলে এটা যদি 3 ভোল্ট হইতে হয়, এটা মাইনাস, তাহলে এটা 3 ভোল্ট হবে, -3 ভোল্ট। কেন? কারণ এই দুইটার পার্থক্য 3 ভোল্ট। মজার জিনিস, আবার এই দুইটার পার্থক্য 3 ভোল্ট, তাহলে এই বি বিন্দুর বিভব হচ্ছে +3 ভোল্ট। তাহলে যদি এইটা হয় তাহলে এইটারও পার্থক্য, তাহলে এটা 0, এটা হচ্ছে +3 ভোল্ট। হ্যাঁ, তাহলে E=3 ভোল্ট, নিচের কোনটা সঠিক? এই বিন্দুর বিভব -6 ভোল্ট হইতেই পারে না, এটা হইতেই পারে না। কারণ এই দেখো ভি মানে কেমনে হিসাব করা যায়, এই যে ভিসি, ভিবি মাইনাস ভিসি, এটা হচ্ছে 3 ভোল্ট। তাহলে ভিসি তো 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে বি বিন্দুর ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট। ইজি, বোঝাই যাচ্ছে যে 3 ভোল্ট। আবার ভিবি মাইনাস ভিএ, এটা হচ্ছে 3 ভোল্ট। তাহলে ভিএ যদি এটা হয় তাহলে ভিবি মাইনাস ভিএ 3 ভোল্ট না? হ্যাঁ, এটাই তো হওয়ার কথা। ভিএ মাইনাস ভিবি 3 ভোল্ট, সরি ভিএ মাইনাস ভিবি হচ্ছে 3 ভোল্ট। তাহলে এটা যদি 3 ভোল্ট হয়, তাহলে এটা যদি ওই পাশে যায় তাহলে দুইটা 3 ভোল্ট অ্যাড হইলো, তাহলে এইটা হবে 6 ভোল্ট। তো 6 ভোল্ট হইলে এটা কেমন হইলো? এই যে দুইটা বি, এটাও 3 ভোল্ট, এটা দুইটা বিন্দুর পার্থক্য। তাহলে এখানে যে তড়িৎ কোষটা আছে, এই কোষের পার্থক্য হচ্ছে 3 ভোল্ট। 3 ভোল্টের জন্য এটা +3, এটা 0। এইটারও যদি পার্থক্য 3 ভোল্ট হইতে হয় তাহলে এটা +3, এটা 0। এটা তো অলওয়েজ 0 বিকজ এটা আর্থিং করা আছে। তাহলে এইটা একটা -3 ভোল্ট হবে। তাহলে অ্যাকর্ডিং টু দিস, ডি বিন্দুর বিভব 3 ভোল্ট সম্ভব না, বি বিন্দুর বিভব -3 ভোল্টও পসিবল না। এখানে সি বিন্দুর বিভব 0 ভোল্ট হবে। ঠান্ডা মাথায় চিন্তা করে আমি লিখে রাখছি। আচ্ছা, এইবার আচ্ছা, এই সকল ক্ষেত্রে এটা একটা মজার জিনিস। এখানে কেমনে মজার জিনিস দেখো, এই বিন্দুটা থেকে কারেন্ট এই বিন্দুটাতে আসবে, তাহলে লিটারালি এই দুইটা একই বিন্দু। আমি ধরলাম এই বিন্দুটা হচ্ছে এ, আর এই যে এইটা, তাহলে এই বিন্দু এ হইলে এই বিন্দুটাও এ। আবার এইটা যদি বি হয় তাহলে কারেন্ট এখান দিয়ে এখানেও আসতে পারে, তাহলে এই বিন্দুটাও বি। তাহলে এ আর বি এর মাঝেই এই তিনটা আছে, এ বিন্দু আর বি বিন্দুর মাঝেই এই তিনটা রোধ আছে। তাহলে এই বিন্দুর কারেন্ট যদি এইখানে ফ্লো হয় তাহলে এইটাও সিমিলার হবে, আর এই বিন্দুর কারেন্ট যদি এইখান দিয়ে ফ্লো হয় তাহলে এইটাও বি হবে। তাহলে এটাকে যদি আমি সরলীকৃত করি তাহলে চেহারাটা এমন হবে যে এ ভোল্ট আর ভি ভোল্টের মাঝখানে তিনটা রেজিস্ট্যান্সই আছে। তাহলে এই হচ্ছে এ আর এইটা হচ্ছে বি। তাহলে কত হবে? 10, 5, 5।
তাহলে হইতেছে এইটা হচ্ছে 10, এটা 5, এটা 5, তাহলে তিনটাই প্যারালাল আছে। তিনটায় যদি প্যারালাল থাকে তাহলে এই তিনটাকে 1/10 5 5 করলে 10 হবে। 10 হইলে উপর হচ্ছে 1 2 + 2, তাই না? তো 1 2 + 2 হইলে 5 5/10 2 ওহম হওয়ার কথা। অ্যাকর্ডিংলি 2 ওহম হবে না? হ্যাঁ 2 ওহম হবে। আমি একটু মুখে মুখে করে ফেললাম, তোমরা এটা করো। প্যারালাল সার্কিট তো, তাহলে এটা এমন হবে 1/R1 1/R2 1/R3। আশা করি তোমরা এগুলো পারো। তার মানে 1/10 প্লাস 1/5 প্লাস 1/5 প্যারালাল হচ্ছে 10 1 2 2 এই হিসাবেই করছি আর কি। 5/10 তো 5/10 মানেই হচ্ছে 10/5, কারণ এই যে ওটা 1/RP তো 1/RP হলে উল্টাবে, তাহলে এটা 2 ওহম হবে। ইজি, এগুলো এই রাতের জন্য তোমাদের পক্ষে কোনো কঠিন হবে না। আচ্ছা, R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য চাইছে। এই দুই প্রান্তের বিভব পার্থক্য বাইর করার বুদ্ধি হচ্ছে আগে টোটাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আই বাইর করতে হবে। তাহলে এই দুইটা 4 আর 4, তাহলে প্যারালাল হচ্ছে 2 2 আর 2 হচ্ছে 4 4 আর 2 হচ্ছে 6, তাহলে এখানকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 6। তাহলে এখানকার আই হবে V/R, মানে 2 ওহম 2 অ্যাম্পিয়ার। তাহলে এই পুরা সার্কিটের আই হচ্ছে V/R, 12 ভোল্ট ডিভাইডেড বাই 6 ওহম, মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার, তো 2 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে এই R1 এর মধ্যে দিয়ে যে ভিটা যাবে V = IR, তাহলে 2 অ্যাম্পিয়ার যদি 2 ওহমের মধ্য দিয়ে যাইতেই হয় তাহলে এখানে 4 ভোল্ট লাগবে, তাই লাগবে না? 4 ভোল্ট, হ্যাঁ 4 ভোল্ট লাগবে। তাহলে রাইট অ্যান্সার 4 ভোল্টই হবে। আশা করি বুঝতে পারছি, সহজ জিনিস, কঠিন না, কোনো কিছুই কঠিন। এরে বাবা রে বাবা, চিত্রের আলোকে বর্তনীর ক্ষমতা বের করার সূত্র কি? ক্ষমতা P কি? ক্ষমতা বলো। P = V²/R করে, P = V²/R, তাহলে P হচ্ছে V²/R। এগুলো তোমরা পারো না? V²/R, তাহলে টোটাল ভোল্টেজ হচ্ছে 12² মানে হচ্ছে 144, আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে এই 6, তাহলে 6 4 24, 6 2 12, ঠিকই তো আছে, 24 ওয়াট। ওকে, R4 এর প্রবাহ R3 প্রবাহের দ্বিগুণ। ওরে আল্লাহ, R4 এর প্রবাহ, R4 এর মধ্যে দিয়ে তো 2 অ্যাম্পিয়ারই যাচ্ছে, কোনো সন্দেহ নাই। একটু আগে অ্যাম্পিয়ার বের করলাম, তাহলে কারেন্ট তো এখান দিয়ে যাচ্ছে। তো R3 কোনটা? R3 হচ্ছে এইটা। তো R3 তো হচ্ছে গিয়ে 2 ওহম হবে। তো যদি 2 ওহম হয় তাহলে এই 2 অ্যাম্পিয়ার এই জায়গার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে না? 2 অ্যাম্পিয়ার তো ভাগ হচ্ছে, তাহলে যেহেতু ওহমের পরিমাণ সমান, তাহলে আলটিমেটলি এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার আর এখান দিয়ে 1 অ্যাম্পিয়ারই যাচ্ছে, বোঝাই যাচ্ছে, অঙ্ক করার দরকার নেই। তাহলে এটাই হবে। একদিনে বর্তনীর ব্যয়িত বিদ্যুৎ শক্তি 0.576 ইউনিট। কেমনটা লাগে? তাহলে এটা হচ্ছে W = PT, তাহলে পাওয়ার বাইর করতে হবে। পাওয়ার এত, তো একদিন মানে হইল 24 ঘন্টা, তো 24 ঘন্টায় 24 ওয়াট যদি 24 ঘন্টা চলে, আর যদি এটা হচ্ছে 1000 দিয়ে ভাগ হয়, দেখি কি হয়। তাইলে 24 × 24 ডিভাইডেড বাই 1000, হ্যাঁ 0.57, ঠিকই আছে। মানে PT ডিভাইডেড বাই 1000 না? আমরা কি জানি ক্ষমতা ব্যয়িত শক্তি কত? ব্যয়িত শক্তি হচ্ছে PT ডিভাইডেড বাই 1000, তো সেই হিসাবে এটা ঠিকই আছে। ঠিক আছে, মানে সহজ না? সহজ, চিন্তা করা যায়, দেখতে একটু কঠিন লাগবে, কিন্তু দিন শেষে আসলে সহজ। ওরে আল্লাহ আল্লাহ, এটা আবার কেমন কথা? আচ্ছা 100 ওয়াট, তাহলে 100 ওয়াট মানে হইলো এটা P আর এটা হচ্ছে V, তাহলে রোধ 484, তো তাহলে P = V²/R, V²/R, তাহলে হিসাব করলে R বাইর করতে হবে V²/P। 220-এর স্কোয়ারকে 220-এর স্কোয়ারকে 100 দিয়ে ভাগ করলে 484 আসে, এটা সত্য কথা। আর 100 ওয়াট হচ্ছে তো, ওয়াট, এই ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, ক্ষমতার একক জুল পার সেকেন্ড, তাহলে 100 জুল, এটা ঠিকই আছে। আর আই হচ্ছে P = VI,
তাহলে পি ইকুয়ালস টু যদি ভি আই হয় তাহলে আই ইকুয়ালস টু পি বাই ভি, তাহলে 100-220 দিয়ে ভাগ করলে 0.455 আসবে। সেই হিসাবে রাইট অ্যান্সার তিনটি হবে। হওয়ার কথা না? তাই তো হওয়ার কথা, তাই হওয়ার কথা। আচ্ছা, এবার আসি 9 নম্বর। এই সব তো উৎপন্ন তাপের হার পারবা না? উৎপন্ন তাপের হার, তাইলে উৎপন্ন আমরা একটু আগে সূত্র লিখলাম যে উৎপন্ন তাপের হার তো আছে এইচ স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার আর টি, তাহলে তাপের হার শুড বি এইচ বাই টি, তাহলে এটা দাঁড়াচ্ছে আই স্কোয়ার আর। তাহলে এটার মধ্যে আই কত যাবে? কেমন একটা অঙ্ক দেখছো? এটার মধ্যে দিয়ে আই যাবে হচ্ছে আই ইকুয়ালস টু ই ডিভাইড বাই আর প্লাস আর, তাহলে 12 ডিভাইডেড বাই 20.2 আই ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর, তাহলে এটা ডেফিনেটলি সামথিং লেস দেন 1 অফকোর্স। তাহলে 12কে 20.2 দিয়ে ভাগ করলাম, তাহলে থাকে হচ্ছে 0.594 জুল পার সেকেন্ড, তাই না? 0.5, ইয়েস এটাই হবে 0.594 জুল পার সেকেন্ড। আই স্কোয়ার, এই যে এইচ বাই টি, এই এইচ বাই টি হচ্ছে তাপের হার। ইজি। পরেরটা, ও এটাও আছে সমমানের আরেকটি কোর্স। এই সমমানের আরেকটা কোর্স যদি আমি অ্যাড করি, ওরে বাবা, তাইলে এক্সট্রা একটা 12 ভোল্ট অ্যাড হবে আর স্মলার আর 0.2 অ্যাড হবে। অ্যাড হইলে তাহলে আইটা তো চেঞ্জ হবে, তাহলে আই চেঞ্জ হইলে আই ইকুয়ালস টু ই কয়টা হইল? ই হচ্ছে 2টা হবে, সমান্তরাল আই ইকুয়ালস টু ই বাই আর, তাইলে এইটা হবে। আর তো একটাই, এটা তো সিঙ্গেল, এটা নিয়ে কোনো কিছু হয় নাই, নতুন একটা ইসে যোগ হয়েছে। তাহলে 2টা ই মিলে হইলো 12-12-24, তারপর মামুর বেটা হইল 0.2.2.4 আর হলো 20.4, এ একটু বাইরে যাবে আর কি। তাহলে 24কে 20.4 দিয়ে ভাগ করলাম, আসে হচ্ছে 1.176, ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে 1.176 অ্যাম্পিয়ার। উৎপন্ন তাপের হার ওই একই কথা, তাহলে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর, তাইলে আই স্কোয়ার, আই হচ্ছে এত, তাহলে 1.176 স্কোয়ারের সাথে আর তো একটাই 20 গুণ করলে আসে কত? 27.68, ঠিকই আছে, ঠিকই আছে, 27.68 জুল পার সেকেন্ড। আর উৎপন্ন তাপের হার পূর্বের তুলনায় উৎপন্ন তাপের হার আগে কত ছিল? উৎপন্ন তাপের হার হইল 0.594। এটা কেমনে করছিলাম? উৎপন্ন তাপের হার করছিলাম আই স্কোয়ার আর দিয়া, এখন কত আসছে? 27.68। আগে কত ছিল? আগে ছিল 0.594। তাইলে এইটারে যদি আমি 0.594 দিয়ে ভাগ করি, তাহলে 46 আসে, 3.92 এরকম তো হওয়ার কথা না, তাই না? উৎপন্ন তাপের হার, উৎপন্ন তাপের হার কত হবে? এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, তাই না? তাহলে আই স্কোয়ার আর, এটা তো এটা ঠিক আছে, এটা ঠিক আছে। উৎপন্ন তাপের হার আগের তুলনায় কত বাড়বে? তুলনায় এত গুণ হবে। তো আগে উৎপন্ন তাপের হার ছিল 0.594, আচ্ছা মানলাম 0.594, আর এখনকার তাপের হার কত? তাহলে এইচ বাই টি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, ঠিক আছে না? ঠিকই তো আছে। ওয়াল্লাহ 27.68, কিছু একটা হইছে। এখন আমি তো আগের চাইতে হচ্ছে এখানে নতুন একটা কোর্স অ্যাড করছি, তাহলে কোর্স যদি অ্যাড হয়, বর্তনীতে সমমানের আরেকটি কোর্স শ্রেণীতে যুক্ত করলে উৎপন্ন তাপের হার পূর্বের তুলনায় 3.92 গুণ হবে। এটা করার বুদ্ধি, যদি আমি প্রথমে এইচ বাই টি এটা যদি নিউ করি আর এইচ বাই টি এটা যদি ওল্ড করি, তাহলে পার্থক্যটা কত দিকে দাঁড়াবে? এক সেকেন্ড। এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, সো আই স্কোয়ার আর হবে, ওইখানে আই স্কোয়ার আর কি আমি বাইর করছিলাম, এক সেকেন্ড দাঁড়াও,
এখানে তো আমি আই স্কোয়ার আর বাইর করি নাই, আই স্কোয়ার আর, তো এইচ বাই টি, এখানে আই এর ভ্যালু কত? 1 মিনিট, একটু সময় লাগতেছে আমার। আই স্কোয়ার আর, ওয়েট, আই এর ভ্যালু এইখানে আই, দাঁড়াও আমি একটু করে নিই, দুঃখিত, কিসের মধ্যে কি হয়ে গেল, আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর করলাম। তাহলে এখানে 12 ভোল্টে 20.2 ওহম অ্যাডেড, কোনো কথা নাই। তাহলে অফকোর্স ঠিকই আছে, 12 ডিভাইডেড বাই 20.2, ওকে, 60/101, ফাইন। 0.594, দেখছো এখানে একটা গ্যাঞ্জাম হয়েছে শিওর, কেমন দুষ্ট। 0.594, দেখছো এটা হচ্ছে আমার আয়ের ভ্যালু, তাইলে 0.5, এই কারণেই তো 0.594 এটার হোল স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স কত 20, যা আছে কপালে, দেখছো, ইন্টু 20, 7.06। এই কারণেই তো প্যাচ লাগতেছে, দুষ্ট কোকিল, এইটা হবে। আমি কিন্তু লেখা রাখছিলাম, তো 7.06 জুল পার সেকেন্ড, তো 7.06 এর জায়গায় এবার আসতেছে 27.68, তো ঠিক আছে, 27.68, এটাকে ভাগ দিব 7.06 দিয়ে, ইয়েস ইয়েস, ইটস ওকে, 3.92, হ্যাঁ, সরি মাই মিস্টেক, ব্রেইন ইজ নট ব্রেইনিং। এখানে 7.06 হওয়ার কথা ছিল, 0.594 চিন্তা করে ফেলছিলাম, অত্যন্ত দুঃখিত মাই ডিয়ার। পরীক্ষার হলে তুমি এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটাবে না বলে আমার তীব্র বিশ্বাস। গেল বিদ্যুৎ প্রবাহের চৌম্বকক্রিয়া, একটা সূত্র দিন দুনিয়া অন্ধকার বানায় ফেলাবা, সেটা হচ্ছে ভিপি, মানে প্রাইমারি ভোল্টেজের ভিপি বাই ভিএস ইকুয়ালস টু এনপি বাই এনএস ইকুয়ালস টু আইএস বাই আইপি, মানে প্রাইমারি কয়েলের হচ্ছে ভোল্টেজ ডিভাইড বাই সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ, মানে মুখ্য কুণ্ডলী গৌণকুণ্ডলী পাক সংখ্যা, আর এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। এই একটা জিনিস দিয়ে কোথায় যেতে পারি দেখি, সলিনয়েড, এটা সলিনয়েড হবে তাই না, এটা সলিনয়েড হবে দেখি নাকি, এটা সলিনয়েড হবে না, সলিনয়েড, ওরে মামা দুঃখিত, প্রথমেই তো সলিনয়েড ছিল, সলিনয়েডের মধ্যে লৌহখণ্ড দিলে তার মানে আমার একটা রানিং একটা তার কুণ্ডলী আছে, এই তার কুণ্ডলীর মধ্যে আমি ভালোবেসে একটা দিয়ে দিব, মানে এটা তাহলে তাড়িৎ চুম্বক হবে, এটা তাড়িৎ চুম্বক হবে, অত্যন্ত দুঃখিত, ইলেকট্রোম্যাগনেটিজম। এখানে চুম্বক ক্ষেত্রে সবলতা বাড়ানো যায়, সব বাড়াইলে, আমি কারেন্ট বাড়াই দিব, নাম্বার অফ কয়েল বাড়াই দিব, কুণ্ডলীর দৈর্ঘ্য এবং বেধ বাড়াই দিব, কুণ্ডলীর দৈর্ঘ্য বেধ দিব, সব চলে। জেনারেটরের কার্যনীতি, জেনারেটর নট স্পিকার মোটর না, এটা মাইক্রোফোন হবে। নিচের কোনটি কার্যপ্রণালীতে পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয়েছে? পারস্পরিক এই পাশ থেকে ওই পাশে, ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, আরোহী অবরোহী, উচ্চধাপী নিম্নধাপী। এরে আল্লাহ, ভিএস, এটা তো সোজা, ভিপি বাই এনপি বাই এনএস, তো এনপি বাই এনএস তার মানে হচ্ছে 25 ভাগের 1 ভাগ, 25 ভাগ যদি কমে 220, তাহলে 25 গুণ বাড়বে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, ভিপি বাই ভিএস ইকুয়ালস টু এনপি বাই এনএস, লাগবে ভিএস, তো ভিপি এনএস গুণ হবে, তো ভিপি এনএস গুণ হয়ে যদি এনপি দিয়ে ভাগ হয় তাহলে ঘটনাটা ঘটবে 220, 1 2 3 ওভার 4 কাটা, তাহলে 220, তো ক্যালকুলেটর নেই, কিছু মনে করে না, 22 1 2 3 ডিভাইডেড বাই 4, কত হলো? 5500 ভোল্ট, 5500 ভোল্ট, গৌণকুণ্ডলীতে 5500 ভোল্ট থাকবে, এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওই একই গল্প, হাই রে দুষ্ট, একটা ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ই প্রাইমারি, প্রবাহ আইপি, গৌণকুণ্ডলীর প্রবাহ
আইএস ভোল্টেজ ইস সোজা। তাহলে আমার কাছে কি চাইছে, ইপি বাই ইএস ইকুয়ালস টু এনপি বাই এনএস, এটা না? না, এটা দিয়ে আমার কি কাজ? আমার তো আই দিয়ে কাজ। তাহলে এটা হচ্ছে আইএস বাই আইপি। তাহলে ইপি বাই ইএস ইকুয়ালস টু আইএস বাই আইপি হলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ চাইছে, এটা চাইছে। তাহলে ইপি আইপি গুণ করে দিব। তাহলে 24 দুগুণে কত? 48। 48 বাই 6 8 48 হয়ে গেছে 8 ভোল্ট। তোমরা আমার চেয়ে ভালো পারো, আমি এমনি একটু দেখাইতেছি, বুঝছো না? এ আবার কি জিনিস? কত এম্পিয়ার যাবে? ওই যে ভোল্টেজ যত আই গোস টু ই বাই আর, তো এনপি বাই এনএস অর্ধেক কমছে। তাহলে পাক সংখ্যা অর্ধেক কমলে ভোল্টেজ অর্ধেক হবে, 120 হবে। 120 যদি এটার মধ্যে দিয়ে যায় আই গোস টু ই বাই আর, 120 10 হচ্ছে 12। এমনি করে ফেলেলাম। তোমরা আবার কিছু মনে করো না, হ্যাঁ? তোমরা বুঝছো আমি কি করছি? আমি খালি ওই যে দেখছি যে এনপির চাইতে এনএস অর্ধেক, তাহলে ভোল্টেজ অর্ধেক হবে। 240-এর অর্ধেক 120। 120 ওই যে 10 দিয়ে ভাগ করে দিব, তাহলে 12 এম্পিয়ার হবে। তোমরা করে নিও। এরে আল্লাহ রে, এ তো আরও সোজা। এটা ট্রান্সফরমারের কি হইলো? 220 ভোল্ট এসি কারেন্ট, এসি ভোল্টেজ দিছে, দেখছো? আধা এম্পিয়ার আর ওইদিকে 22 ভোল্ট। তার মানে এটার থেকে এটা 10 কমছে। 10 কমলে কারেন্ট তো কমবই, কমবে না? দেখছো, সব করে ফেলতেছি। ইপি বাই ইএস ইকুয়ালস টু আইএস বাই আইপি। তাইলে 220-এর 22, তাহলে 10 হবে। তাহলে এইটা হইল 10। তাহলে এইটা যদি 10 হয়, লাগবে আইএস। 10-এর সাথে 0.5 গুণ দিলে 5 5 ঠিকই আছে। তাহলে এটা হবে। আর এনপি হইল 500। কেন হবে 500? কারণ এটা হচ্ছে এটা 10 গুণ, তাহলে এটা হচ্ছে এটা 10 গুণ হবে, ঠিকই আছে। আর জীবনেও ভোল্টেজ বাড়বে না, ভোল্টেজ কমবে 1 ও 2। আমি এমনি করে ফেলাইছি, তোমরা আবার কিছু মনে করো না, হ্যাঁ? এইসব আর করতে ইচ্ছা করতেছে না। কোন কুণ্ডলীর ভোল্টেজ হচ্ছে ভিপি ভিএস, তাইলে পাক সংখ্যা হচ্ছে মুখ্যের চেয়ে এটা হচ্ছে ডাবল, তাইলে 220-এর ডাবল হবে। অঙ্ক করার দরকার নেই, এমনি পারবা, এমনি। রে বাবা, রে বাবা, ক্ষমতা দেখেন কেমন একটা অবস্থা। তাহলে এইটা করার বুদ্ধি হচ্ছে, ক্ষমতা নিয়ে যখন আমি চিন্তা করব, গণকুণ্ডলিতে 1936 ওয়াট, এখন টেনশন করতে হবে। 1936 ওয়াট, হ্যাঁ। তাইলে এটার ক্ষমতা বাইর করার বুদ্ধি হচ্ছে, আমি পি ইকুয়ালস টু ভিআই করতে হবে। পি ইকুয়ালস টু ভিআই, গণকুণ্ডলীর ভোল্টেজ কত হবে বাইর করব। এই মুখ্য এবং গণকুণ্ডলীর এনপি, এটা এনএস, তাহলে এটার চেয়ে এটা 2 গুণ, তাই না? তাহলে 220-এর 440 ভোল্ট হবে। তাহলে এটা যদি 440 ভোল্ট হয়, তাইলে 1936-এ 440 দিয়ে ভাগ করি তো। 1936-এ 440 দিয়ে ভাগ করছি, 4.4 হয়েছে। তাইলে এইটা যদি 4.4 হয়, তাইলে এটা 1936 হবে। কথা সত্য। গণকুণ্ডলীর পাক সংখ্যা, আবার পাক সংখ্যা গেছে কেন? মানে গণকুণ্ডলীতে এত পাইতে গেলে কি করতে হবে, তাই তো? মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা, মুখ্যকুণ্ডলীর বিভব। তাইলে মুখ্যকুণ্ডলীর বিভব হলে গণকুণ্ডলীর বিভব 440 ভোল্ট। তাইলে দাঁড়া, এটা কেমনে টেনশনটা হবে বিষয়টা? দেখছো অবস্থাটা? গণকুণ্ডলীর পাক সংখ্যা বা প্যাচ সংখ্যা আমি কেমনে জানবো যদি মুখ্যকুণ্ডলী না জানি? সন্দেহ হইতেছে। মুখ্যকুণ্ডলীর বিভব 400 ভোল্ট হইতে হবে। পছন্দ হইতেছে না। না, এটা রাইট আনসার শুধু 1। জানি না, আমার মনে হয় না এটা সম্ভব। মুখ্যকুণ্ডলীর 400 ভোল্ট হইতে হবে। কেন 400 হইতে হবে? মুখ্যকুণ্ডলীর বিভব 400 হইতে হবে কেন? যদি 400 হয়, তাহলে গৌণকুণ্ডলীর 440 ভোল্ট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। নো ওয়ে, নো ওয়ে।
মানে এটা 1936 তখনই হবে যদি এইটা 4.4 হয় আর এইটা 440 হয়। তা আমি অলরেডি ঘোষণা দিছি যে এটা 440 ভোল্ট হবে। এটা যদি 440 হয় তাহলে এইটাকে 400 ভোল্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। না, রাইট অ্যান্সার শুধু এক। ঠিক আছে, তো এই পর্যন্ত রাখলাম। 13 আর 14 যে পড়াগুলো আছে এগুলোকে আমি অ্যান্সারগুলো দাগাই দিচ্ছি, কারণ এগুলো মোস্টলি হচ্ছে মানে ইনফরমেটিভ। এগুলো একবার দেখে যাও, আমি এগুলো দাগাই দিছি। আগের যে স্লাইডটা আছে ওই স্লাইডের মধ্যেও এইগুলোর অ্যান্সার দেওয়া আছে, আর আমি নতুন যে পিডিএফটা তোমাদেরকে দিচ্ছি সেখানে অ্যান্সারগুলো আছে। এখানে প্রত্যেকটার চ্যাপ্টারের যেই 10টা করে এমসিকিউ আছে ইজ গিভেন। মানে এগুলো পারা যায়। যেমন রেকটিফায়ার হচ্ছে তড়িৎ প্রবাহকে রেকটিফিকেশন মানে হচ্ছে এক দিক করতে হবে, একমুখী। কিছু কিছু পড়া আছে যেটাতে আমি এখন আর টাইম দিতে চাচ্ছি না, মানে ঢোকানোর প্রক্রিয়াকে বিলিয়ন ট্রানজিস্টার, ভেরি লার্জ সিস্টেম ইন্টিগ্রেশন, হ্যাঁ, ভিএলএসআই, এগুলো পারা যাবে। লক্ষ লক্ষ বর্তনী একসাথে করলে এটা ইন্টিগ্রেটেড সার্কিট হয়, সমন্বিত বর্তনী হয়, ইন্টিগ্রেটেড সার্কিট। এই জিনিসগুলোকে আমি একটু দাগাই দিব। পিইটি হচ্ছে পজিট্রন এমিশন টমোগ্রাফি। তো মানে এগুলো তো একটু ইনফরমেটিভ, আমি আর ওইদিকে গেলাম না। হ্যাঁ, আমি একটু সামনে তোমাদেরকে একটু ছাইরা দিই। ক্রেস্কোগ্রাফ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার যন্ত্র, জগদীশচন্দ্র বোস, তোমরা পড়ছো। তারপরে ওই যে এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য 10⁻⁻10 মিটার। হ্যাঁ, এগুলো আমি আর এখানে বেশি করতে চাচ্ছি না। বই একদম লেখা আছে 1.1 to 10 মেগাহার্জ। ওটার নাম হচ্ছে ট্রান্সডিউসার। হৃৎপিণ্ডের পরীক্ষা করা হয়, এটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। তারপরে হচ্ছে এই যে আলোক নলের সাথে আলোক নল দিয়ে যদি দেখি এটা হচ্ছে এন্ডোস্কোপি। তারপরে সিটি স্ক্যান, কম্পিউটেড টমোগ্রাফি, সোজা এগুলো। হ্যাঁ, বানানগুলো একটু খেয়াল করো, কমার্শিয়াল না আবার। কম্পিউটেড টমোগ্রাফি, কম্পিউটেড টোমোগ্রাফি, টোমোলজি না, কম্পিউটেড টোমোগ্রাফি। একটু দেখো, পিইটিতে তিনটাই আছে। তেজস্ক্রিয় আইসোটোপ ইলেকট্রন বিকিরণ করে, না না না, পিইটিতে এটা হয় না, ইলেকট্রন বিকিরিত হয় না। হ্যাঁ, 2 আর 3 হবে রাইট অ্যান্সার, 2 আর 3। এগুলো আমি দাগায় দিছি তোমাদেরকে, দাগায় দিছি। এগুলা আমি জাস্ট একটু লাস্ট মোমেন্টের জন্য একটু রেখে দিই তোমাদেরকে একটু। যেমন এই যে প্রশ্ন, কোন আইসোটোপ, এটা ফসফরাস 32, লিউকেমিয়া। তোমরা এটা চ্যাপ্টার 6-এ পড়ছো বায়োলজিতে। লিউকেমিয়া, ফসফরাস 132, ফসফরাস 32। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। একটু দ্রুত বলছি আমি। উইশ ইউ অল দ্য বেস্ট মাই ডিয়ার। সি ইউ নেক্সট কেমিস্ট্রি ক্লাস। টেক কেয়ার, বাই বাই।